আমার কো ফ্যাকাল্টিও আসেন, কি যে অবস্থা। আচ্ছা, এখন থিওরি ক্লাসে নেই, ওকে। আচ্ছা, থিওরি ক্লাসে যেটা পড়তেছিলাম সেটা হইল constrained optimization, ঠিক আছে। এবং অলরেডি যা যা দেখে ফেলছি সেটা হলো আপনাদের যদি এই ফরম্যাটের প্রবলেম থাকে, ধরেন মিনিমাইজ এফ অফ এক্স সাচ দ্যাট এইচ অফ এক্স ইকুয়ালস টু 0 হইতে হবে আর জি অফ এক্স লেস অর ইকুয়াল টু 0 হইতে হবে, ওকে। এই ধরনের প্রবলেমের অপটিমালিটি কন্ডিশনগুলো কী কী সেটা দেখছি, ঠিক আছে। অপটিমালিটি কন্ডিশন হলো কারুশকুন টাকার কন্ডিশন, 4টা কন্ডিশন আছে। ইকুইটি কন্ডিশন একটা হইল আপনার স্টেশনারিটি, যে যদি আচ্ছা যদি এক্স স্টার যদি এই প্রবলেমের একটা সলিউশন হয়, ঠিক আছে, এক্স স্টার ইজ এ সলিউশন, তাইলে ডেল এফ এট এক্স স্টার প্লাস ল্যামডা এইচ অফ এক্স স্টার প্লাস মিউ জি অফ এক্স স্টার ইকুয়ালস টু 0, এটা হইতে হবে। দিস ইজ কল্ড স্টেশনারিটি। সেকেন্ড, আপনার এইচ অফ এক্স স্টার ইকুয়াল টু 0 হইতে হবে, জি অফ এক্স স্টার লেস অর ইকুয়াল টু 0 হইতে হবে, এটা হইল ফিজিবিলিটি। 3 নাম্বার হইল মিউ টাইমস জি অফ এক্স স্টার, মেবি আই শুড সে মিউ স্টার অ্যাজ ওয়েল, এনিওয়ে এটা হলো 0 হইতে হবে, হুইচ ইজ কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস। আর আরেকটা হইল মিউকে গ্রেটার ইকুয়াল 0 হইতে হবে, হুইচ ইজ ডুয়াল ফিজিবিলিটি, ঠিক আছে। আচ্ছা, এই কন্ডিশনগুলো পাইছি কই থেকে? এই কন্ডিশনগুলো পাইছি হইল এই 4টা কন্ডিশন একটা অন্য আরেকটা এইটার ইকুইভ্যালেন্ট একটা প্রবলেম অপটিমাইজেশন করলে পাওয়া যায়। ইকুইভ্যালেন্ট প্রবলেমটা কি? ইকুইভ্যালেন্ট প্রবলেমটা হইল এই প্রবলেমের করেসপন্ডিং আমাদের একটা ল্যাগ্রাঞ্জিয়ান লেখা লাগবে। ল্যাগ্রাঞ্জিয়ানটা হইল f of x plus lambda h of x plus mu g of x plus s square, এটা হলো আমার এই প্রবলেমের করেসপন্ডিং ল্যাগ্রাঞ্জিয়ান, ঠিক আছে। ল্যাগ্রাঞ্জিয়ানটা ইজ এ ফাংশন অফ এক্স এর ফাংশন, ল্যামডার ফাংশন, মিউ এর ফাংশন, এস এরও ফাংশন, ঠিক আছে। তো এই কনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেমটা সলভ করা ইজ ইকুইভ্যালেন্ট টু এই প্রবলেমটার উপর আনকনস্ট্যান্ট অপটিমাইজেশন চালানো, ওকে। আচ্ছা, কিন্তু এখানে এখন আমাদের সবগুলাকে ভ্যারিয়েবল হিসাবে কনসিডার করা লাগবে, আর একটা এক্সট্রা কন্ডিশন বসানো লাগবে যে মিউকে গ্রেটার ইকুয়াল 0 হইতে হবে, ঠিক আছে। তো মানে মিউ গ্রেটার ইকুয়াল 0 এই কন্ডিশনটা আর কি ডাইরেক্টলি এখান থেকে আসে না, এটা হলো আমাদের কিছু জিওমেট্রিক আর্গুমেন্ট দেওয়া লাগে, ওই জিওমেট্রিক আর্গুমেন্ট থেকে এইটা আসে। আচ্ছা, এইটা আমরা বাইর করে ফেলছি। এখন হইল এইগুলা হইল অ্যানালাইটিক্যাল অপটিমালিটি কন্ডিশন, ঠিক আছে। মানে এইগুলা একটা ফর্মুলার মতো। রিয়েল লাইফে এই কন্ডিশনগুলো ইউজ করে আসলে এটার মিনিমাম পয়েন্টটা বাইর করা পসিবল হয় না, ফর রিজনস দ্যাট আই হ্যাভ অলরেডি এক্সপ্লেইনড, ঠিক আছে। আচ্ছা, তাইলে রিয়েল লাইফে এইটা কেমনে করে, মানে আপনাকে যদি এরকম একটা অপটিমাইজেশন প্রবলেম দিয়ে দিই, আপনি ধরেন কম্পিউটারে কোড করবেন কেমনে এটা সলভ করার জন্য। আচ্ছা,
তো আমরা যেটা করতে চাইবো, আমরা একটা ইটারেটিভ অ্যালগরিদম হয়তো বানানোর চেষ্টা করব, যে ইটারেটিভ অ্যালগরিদম থেকে হইলো এটার সলিউশনটা বাইর হয়ে আসবে। ঠিক আছে, তো আমাদের ইটারেটিভ অ্যালগরিদম আমরা অলরেডি শিখে ফেলছি, সেটা হলো গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো বেসিক্যালি আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ব্যবহার করে ধরেন এই প্রবলেমটা সলভ করতে চাই। তো আমরা যেটা অলরেডি বাইর করে ফেলছি যে এই প্রবলেমটার উপর আনকনস্ট্রেইনড অপটিমাইজেশন চালাইলে তাইলে এই প্রবলেমের সলিউশন বাইর হয়ে যায়, রাইট? তাহলে এই ল্যাগ্রাঞ্জিয়ানটার উপর গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাবো। এই ল্যাগ্রাঞ্জিয়ানটার উপর যদি গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাই তাইলে আমাদের মানে যে মিনিমাতে পৌঁছাবে ওই মিনিমা আর কি সলিউশন হবে, শেষ। ওকে, তো আমরা তো গ্রেডিয়েন্ট ডিসেন্টের অলরেডি অনেকগুলো টেকনিক ডেভেলপ করে ফেলছি। তো ওই সব টেকনিক আর কি এই ল্যাগ্রাঞ্জিয়ানের উপর আমরা চালাতে পারবো। ওকে, আচ্ছা, তো উই আর ডান। এখন কিছু ব্যাপার, আচ্ছা ব্যাপার হইল এই মেথডে মানে ধরেন এই ল্যাগ্রাঞ্জিয়ানের উপরে যদি আমি অপটিমাইজেশন চালাইতে চাই তাইলে কিছু ইস্যু অ্যারাইজ করতে পারে। আচ্ছা, ইস্যুটা হইল কিছু নতুন প্যারামিটার ইন্ট্রোডিউস করা লাগবে, এবং প্যারামিটার লাগবে কয়টা? ধর যতগুলা কনস্ট্রেন্ট আছে ততগুলো এক্সট্রা প্যারামিটার লাগবে। ঠিক আছে, তো কনস্ট্রেন্ট যদি অনেক বেশি হয় প্যারামিটার সাইজ বাইরে যাইতে পারে, এবং বাইরে গেলে তো একটা হাই ডাইমেনশনাল স্পেসের উপর আমার অপটিমাইজেশন চালানো লাগবে, এইটা একটা। আচ্ছা, আর আরেকটা সেইটা হলো যে আরেকটা ইস্যু আছে, যে ইস্যুটা কেমনে এক্সপ্লেন করব। আমি যে এই কন্ডিশনগুলো বলছি এগুলো হলো নেসেসারি কন্ডিশন, রাইট? দিজ আর নট সাফিসিয়েন্ট। অর্থাৎ যদি এক্সট্রা একটা সলিউশন হয় তাহলে এগুলা স্যাটিসফাই করবে, কিন্তু এগুলো স্যাটিসফাই করলেই যে এক্সট্রা সলিউশন হবে এটা নেসেসারি না। একটা সমস্যা অ্যারাইজ করে, সেইটা হইল যে এইটা যখন মানে এটার উপরে যখন অপটিমাইজেশন চালাবেন তখন অ্যাকচুয়াল এক্সট্রার যেই সলিউশনটা, ওই সলিউশনটা এই প্রবলেমের একটা স্যাডেল পয়েন্ট হয়ে যায়। স্যাডেল পয়েন্ট হয়ে যায় মানে এই প্রবলেমে তো এখন আমি খালি এক্স ভ্যারি করব না, ল্যামডা মিউ এর সব ভ্যারি করব। তো যেই পয়েন্টটা সলিউশন, দেখা যায় যে ওই পয়েন্টটা এক্সের ডাইরেকশনে একটা মিনিমাম পয়েন্ট, আর ল্যামডা মিউ এইগুলো ডাইরেকশনে একটা ম্যাক্সিমাম পয়েন্ট। জানি না আপনি 3 ডাইমেনশনের স্যাডেল পয়েন্ট মানে এমনি ভিজুয়ালাইজ কেমনে করব, মানে I don't know how to draw it. আচ্ছা, আপনি স্যাডেল পয়েন্ট বুঝে নিন, ঠিক আছে? তো আপনি যদি গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালান দেখা যাইতে পারে যে এই জায়গায় আইসা হয়তো আপনার গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম তো আটকাবে না। ঠিক আছে, এরকম কিছু ইস্যুস আছে যে অনেকগুলো প্যারামিটার লাগে, তারপরে এই জায়গার আপনার এই এক্সট্রা ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ারগুলোর রেসপেক্টে ডেরিভেটিভগুলা মানে এক্সের ডাইরেকশনে এটা মিনিমাম, কিন্তু ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার ডাইরেকশনে এটা একটা ম্যাক্সিমাম। তো আপনি যদি গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাইলে এটা আর কি ওই মিনিমা থেকে বাইরে হয়ে যেতে পারে। আরও একটা ইস্যু আছে, আর একটা গ্লেয়ারিং ইস্যু আছে, সেটা হইল আমরা যখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাই তখন যে এক্স্যাক্টলি মিনিমাতে আইসে থামবে এটা তো গ্যারেন্টি নাই। আমরা হয়তো মিনিমার কাছাকাছি এসে থেমে যাই, ঠিক আছে, অথবা কোনো একটা নাম্বার অফ ইটারেশন চালানোর পরে তারপর আর চালাই না। তো আমাদের হয়তো এক্স্যাক্ট মিনিমাতে না পৌঁছাইলেও আমরা বলি যে মিনিমার কাছাকাছি পৌঁছাইলে হয়তো যথেষ্ট। কিন্তু আমি যদি এক্স্যাক্টলি মিনিমাতে না থাকি তাইলে কিন্তু এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে না। কেন দেখেন, এই দুইটা ইকুয়েশন কই থেকে পাইছিলাম? আমি ল্যাগ্রাঞ্জিয়ানকে যদি
ল্যামডা রেসপেক্টে ডেরিভেটিভ করি তাইলে পাবো কি এইচ অফ এক্স, রাইট? আর ল্যাগ্রাঞ্জিয়ানটাকে যদি মিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাইলে পাবো জি অফ এক্স প্লাস এস স্কোয়ার। তারপরে এইটা ইকুয়াল টু 0 সেট করি, মানে যেটা মিনিমাম পয়েন্ট, এক্স্যাক্ট মিনিমাম যেটা, ওই পয়েন্টে এটা 0 হবে, এটা 0 হবে, তাইলে আমার এইচ অফ এক্স, তাহলে ওই পয়েন্টটাতে আমি এইচ অফ এক্স ইকুয়ালস টু 0 পাবো, আর জি অফ এক্স প্লাস এস স্কোয়ার ইকুয়াল টু 0 পাবো, অর্থাৎ জি অফ এক্স রেসোর ইকুয়াল টু 0 পাবো। তার মানে শুধু আমার এক্স্যাক্ট মিনিমাম পয়েন্ট যেটা, ওই পয়েন্টেই হইল আমার এই যে কনস্ট্রেন্টগুলো এক্স্যাক্টলি স্যাটিসফাইড হবে। ওইটার আশেপাশে এক্স্যাক্টলি স্যাটিসফাইড নাও হইতে পারে, হইতেও পারে, নাও হইতে পারে, গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু আমার কন্ডিশন কনস্ট্রেন্টগুলো যদি এরকম থাকে যে কনস্ট্রেন্টগুলো আমার হার্ড কনস্ট্রেন্ট মানে এগুলোকে ভায়োলেট করা যাবে না, ঠিক আছে? এক্সাম্পল আপনাকে বলে দিলাম যে ধরেন একটা এয়ারপ্লেন ডিজাইন করতেছেন, এয়ারপ্লেনের ওয়েট, মানে এমন একটা অপটিমাইজেশন চালাইতেছেন যে এটার ওয়েট হইলো, এয়ারপ্লেনের ওয়েট একটা প্যারামিটার, তো ওয়েটকে তো ধরেন পজিটিভ হইতেই হবে, রাইট? নেগেটিভ ওয়েট তো সম্ভব না। তো এখন আপনি অপটিমাইজেশন এমনভাবে অপটিমাইজেশন চালাইছেন, চালানোর পরে দেখলেন যে যে জায়গায় এসে থামছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমটা, ওই জায়গায় ওয়েট ইকুয়ালস টু -1। তো এইটা একটা হার্ড কনস্ট্যান্ট, ঠিক আছে? যে এমন না যে আমি মানে এইটাকে ভায়োলেট করে কুলাইতে পারবো, মানে ভায়োলেটিং দিস ইজ নট অ্যালাউড, ঠিক আছে? তো ডাইরেক্ট ল্যাগ্রাঞ্জিয়ানের উপর আপনি অপটিমাইজেশন চালাইলে আপনার যেই পয়েন্টটা এসে থামবে ওই পয়েন্টে কনস্ট্যান্টগুলো ভায়োলেট হয়ে যেতে পারে, যেহেতু আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট এক্স্যাক্ট মিনিমাতে এসেই সবসময় থামবে ওটা গ্যারান্টি দিতে পারি না। ওকে, তো এরকম কিছু ইস্যুস আছে এই ল্যাগ্রাঞ্জিয়ানের উপর ডাইরেক্ট গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালানোর। তো আমরা এইটাকে অ্যালিভিয়েট করার জন্য কিছু অল্টারনেট মেথড ইউজ করি ইন রিয়েল লাইফ। আচ্ছা, সেই অল্টারনেট মেথডগুলো নিয়ে এখন আলোচনা করব। ওকে, প্রথম মেথড সেটা হইল পেনাল্টি মেথড। আচ্ছা, পেনাল্টি মেথড কি জিনিস? আপনি কি রেগুলারাইজেশন কি জিনিস জানেন? কোনো কোর্সে পড়াইছে? আচ্ছা, পড়াই নাই। ওকে, পেনাল্টি মেথডটা হইল আমরা একটা মডিফাইড কস্ট ফাংশন বানাবো, যে মডিফাইড কস্ট ফাংশনটা, যেমন ল্যাগ্রাঞ্জিয়ানেও তো একটা মডিফাইড কস্ট ফাংশন বানাইছি, রাইট? এখনও আরেকটা মডিফাইড কস্ট ফাংশন বানাবো, এবং ফাংশনটা এমনভাবে বানাবো যাতে ওই ফাংশনটা যখন মিনিমাইজ করব তখন যাতে এই কনস্ট্রেন্টগুলো স্যাটিসফাইড হয়, ঠিক আছে? যেমন এই কনস্ট্রেন্টটা কি বলে? আচ্ছা, আপাতত ইনইকুয়ালিটিটা নিয়ে চিন্তা না করি। এই কনস্ট্রেন্টটা বলে যে আমার এই ইকুয়েশনটার ভ্যালু 0 হইতে হবে। তো আপনি ধরেন মিনিমাইজেশনের এমন একটা ডিজাইন পয়েন্ট নিছেন, যেই ডিজাইন পয়েন্টটা এইটাকে 0 বানায় না, ধরেন এটা একটা নন জিরো ভ্যালু দেয়, ঠিক আছে? তাইলে তো ওই ডিজাইন পয়েন্টটা তো খারাপ, রাইট? ওইটা তো আমি চাই না। তো আমরা তখন এমন একটা কস্ট ফাংশন বানাবো যেইটা, এটা যদি নন জিরো হয় তাহলে কস্ট ফাংশন একটা পেনাল্টি দিবে। মানে আমরা তো ধরেন এটাকে মিনিমাইজ করতে যেতেছি, হয়তো এটার সাথে কোনো একটা ভ্যালু যোগ করে দিবে। তো যখন ওই কম্বাইন্ড কস্ট ফাংশনের উপর মিনিমাইজেশন চালাবো, তখন আমার যে অপটিমাইজারটা চেষ্টা করবে যে ওই দুইটা টার্মকেই একসাথে কমানোর। তো দুইটা টার্মকে একসাথে তখনই কমাইতে পারবে যদি তাইলে এইচ অফ এক্স 0-র দিকে যায়। আইডিয়াটা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, বলি, যেমন আমি এরকম একটা ইয়া বানাই, যে আমি একটা মডিফাইড কস্ট ফাংশন বানাই, সেটা হলো এরকম
f tilde of x equals to f of x plus h of x স্কোয়ার। ওকে, তো এখন যদি এইটার উপর অপটিমাইজেশন চালাই তাইলে দেখেন যে যখন এইচ অফ এক্স নন জিরো হবে, ঠিক আছে, এইচ অফ এক্স যদি পজিটিভও হয় নেগেটিভও হয়, এটা একটা পেনাল্টি টার্ম অ্যাড করে দিবে ইয়ার সাথে, আমার এই কস্ট ফাংশনের সাথে। তো আমি যখন এইটাকে পুরোটাকে মিনিমাইজ করতে চাইবো তখন এইচ অফ এক্সকে সহ মিনিমাইজ করতে হবে। এখন এখানে একটা ইস্যু আছে, ইস্যু হইল যে এমন একটা নন ফিজিবল পয়েন্ট তো পাওয়া যাইতে পারে যেখানে এটা ভায়োলেট করে, কিন্তু এইটা এত কম যে এই দুইটা আবার ব্যালেন্স করে দিছে। আপনি কি আমার কথাটা বুঝতে পারতেছেন? মানে ওকে, ধরলাম দিস ইজ মাই ডিজাইন স্পেস, ওকে, এবং x1 x2, এবং ধরলাম শুধু এই পয়েন্টগুলোর উপরেই এইচ এর ভ্যালু 0, মানে এই লাইনটার উপরে এইচ এর ভ্যালু 0, বাকি সব জায়গায় এইচ এর ভ্যালু নন জিরো। ঠিক আছে, তো আইডিয়ালি তাইলে আমাদের করার কথা হইল, মানে অপটিমাইজেশন চালানোর কথা হইল এই লাইনের উপর অপটিমাইজেশন চালানোর কথা। এখন ধরলাম এই লাইনের উপর মিনিমাম ভ্যালু হইল এইটা, এই পয়েন্টটা হইল এফ এর ভ্যালু কিছু একটা, ধরলাম এফ এর ভ্যালু 3, ঠিক আছে। এখন এইভাবে পেনাল্টি মেথডটা ইউজ করলে ধরেন এরকম একটা সিনারিও অ্যানালাইজ করতে পারে। সাপোজ এই জায়গায় এইচ এর ভ্যালু কিছু একটা, ধরলাম এই জায়গায় এইচ এর ভ্যালু 1, এই পয়েন্টে এইচ এর ভ্যালু 1, কিন্তু এই পয়েন্টে এফ এর ভ্যালু -4। আচ্ছা, তাহলে আমি যদি এই অবজেক্টিভের উপর মিনিমাইজেশন চালাই তাইলে এই পয়েন্টে এই অবজেক্টিভের ভ্যালু কত আসবে? 3 আসবে। এই পয়েন্টে এই অবজেক্টিভের ভ্যালু কত আসবে? 3 আসবে কি? দেখেন এই পয়েন্টে এফ এর ভ্যালু কত? -4 + 1 স্কোয়ার আসবে, অর্থাৎ -3 আসবে। তো -3 তো 3 এর চেয়ে কম, অর্থাৎ আমি যেটা বুঝাতে চাইতেছি যে এই পেনাল্টি টার্ম অ্যাড করলেও এরকম সিচুয়েশন অ্যারাইজ করতে পারে যে আপনার পেনাল্টিকে ভায়োলেট করে যদি এফ এর ভ্যালু অনেক কমায় ফেলা সম্ভব হয় তাহলে পেনাল্টিটা ভায়োলেট হয়ে যেতে পারে। যেমন এখানে পেনাল্টিটা ভায়োলেট হয়েছে যে এখানে এইচ এর ভ্যালু 0, এখানে এইচ এর ভ্যালু 1, অর্থাৎ এখানে এইচ এর ভ্যালু একটু বাড়ছে কিন্তু এফ এর ভ্যালু অনেক বেশি কমে গেছে। তো যোগফলটা আলটিমেটলি এই টার্মের চেয়েও কমে গেছে। তো আমার একটা অপটিমাইজার যদি মিনিমাইজেশন চালাতে চায় তাহলে সে কোন পয়েন্টের দিকে যাবে? এই পয়েন্টের দিকে যাবে না এই পয়েন্টের দিকে যাবে? এই পয়েন্টের দিকে যাবে, কারণ এটার ভ্যালু তো আরও বেশি কম। ঠিক আছে, তো জাস্ট অ্যাডিং দিস পেনাল্টি মাইট নট বি এনাফ। এটা হয়তো আমার অপটিমাইজারটা এমন একটা সিনারিও খুঁজে পাওয়া যেতে পারে যেখানে এটাকে ভায়োলেট করেও এফকে কমায় ফেলা সম্ভব। তো আমরা যেটা করি যে পেনাল্টির আগে একটা ফ্যাক্টর অ্যাড করে দেই, রো, ঠিক আছে, যেখানে রো এর ভ্যালু ইজ ভেরি লার্জ। ওকে, তো রো এর ভ্যালু যদি অনেক বড় হয় তাইলে এই সমস্যাটা হয়তো অ্যারাইজ করবে না। ধরেন আমি রো এর ভ্যালু দিলাম 100, কথার কথা, তাইলে এই সমস্যাটা এখানে অ্যারাইজ করবে না। দেখেন এই টার্মে এখন এই জায়গায় এফ এর ভ্যালু কত, মানে আমার অবজেক্টিভের ভ্যালু আসবে -4 + 100 × 1, হুইচ ইজ 100 - 4, হুইচ ইজ 96, আর এই জায়গায় অবজেক্টিভের ভ্যালু আসবে 3। তো এই জায়গার ওই সমস্যাটা আর অ্যারাইজ করবে না। এখন ব্যাপার হইল যে রো কত বড় সেট করব। ওকে, যেমন আমি যদি রো সমান 2 সেট করতাম তাহলে কিন্তু এটাকে এই ভায়োলেশনটা থামাইতে পারতাম না। দেখেন রো সমান যদি 2 দিতাম তাহলে এই পয়েন্টে অবজেক্টিভটা কত আসতো? -4 + 2 × 1 স্কোয়ার, হুইচ ইজ -4 + 2, হুইচ ইজ -2। তার মানে রো = 2 বসেও কিন্তু ভায়োলেশনটা থামাইতে পারি নাই। ঠিক আছে,
তাইলে ভায়োলেশন মানে তাইলে রো এমনভাবে সেট করতে হবে যাতে এই 0 ছাড়া বাকি সবই ধরেন বড় হয়ে যায় ইন সাম সেন্স। এখন এটা কত, এইটার আমরা যদি একটা এস্টিমেট জানা থাকে যে এইটার বাইরে এফ এর ভ্যালুর রেঞ্জ কত, তাইলে হয়তো আমরা ওইভাবে রো সেট করতে পারবো। আর যদি এস্টিমেট না জানা থাকে, ওয়েল আইডিয়ালি আমাদের রো ইকুয়ালস টু ইনফিনিটি সেট করার কথা, রাইট? ইনফিনিটি সেট করলে তো এই লাইন বাদে, এই লাইনের বাইরে সব কিছুই বেসিক্যালি সব কিছুর পেনাল্টি ইনফিনিটি হয়ে যাবে, ঠিক আছে? ইনফিনিটি হয়ে যাবে, তো তাইলে আমি অ্যাকচুয়াল এই লাইনের উপরেই মিনিমাইজেশনটা থাকতে পারবো, ঠিক আছে? অর্থাৎ এই লাইনের উপর সব কিছু 0 হবে আর এই লাইনের বাইরে সব কিছু ইনফিনিটি হয়ে যাবে। কিন্তু ইনফিনিটি দিয়ে তো আমি মানে কম্পিউটার কোড করবো কেমনি, রাইট? আমাকে তো একটা ফাইনাইট নাম্বার করা লাগবে। তো আমরা যেটা করি সেটা হইল অ্যাকচুয়াল অ্যালগরিদমটা বানাই এমনি যে রো একটা ভ্যালু থেকে শুরু করি, ধরলাম রো ইকুয়াল টু 10, রো ইকুয়াল টু 10 করে এটা সলভ করি, ঠিক আছে? এটা সলভ করলে ধরেন আমার একটা সলিউশন আসবে এক্স স্টার 1 ফার্স্ট ইটারেশন। তারপরে ফার্স্ট ইটারেশনের পরে ধরলাম রো 10 থেকে 20 করব। তারপরে ইনিশিয়াল পয়েন্ট এটা সেট করব, তারপরে আবার গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাবো, কথার কথা গ্রেডিয়েন্ট ডিসেন্ট বা আপনার যেই সলভিং অ্যালগরিদম যেটা সেটা চালাবেন, সেটা চালায় তারপরে আরেকটা সলিউশন পাওয়া যাবে এক্স স্টার 2। তারপরে রো এর ভ্যালু ধরেন আবার বাড়াবো, ধরলাম 50 করব। অর্থাৎ আমরা রো এর ভ্যালু কম থেকে শুরু করব, তারপরে সলভ করা শুরু করব, তারপরে আস্তে আস্তে বাড়াতে থাকবো। ওকে, তো যদি এমনি এমনি বাড়াতে থাকি দেখা যাবে যে একটা পয়েন্টে আসার পরে আর চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? তো তখন ধরেন মোটামুটি বুঝে যাব যে আচ্ছা ঠিক আছে, এইটা ইট ইজ ডান। ওকে, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, এইটাই পেনাল্টি মেথড, বেসিক্যালি এইটাই। তো এইখানে আমরা কোয়াড্রেটিক পেনাল্টি ইউজ করছি। তো পেনাল্টি কোয়াড্রেটিকই যে হইতে হবে এরকম নেসেসারি না, আরও ধরেন আরও পেনাল্টিও হইতে পারে, মানে আরও এক্সোটিক পেনাল্টি হইতে পারে। যেমন আপনি এরকমও করতে পারেন e⁻h(x²), এটা আরও ড্রাস্টিক পেনাল্টি, মানে h(x²) যত বড় হবে e⁻h(x²) তো ডেফিনেটলি তার চেয়ে বড় হবে, রাইট? তো এইটাই, মানে অনেক অনেক পেনাল্টি ইউজ করতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার চয়েসে। কিন্তু আইডিয়াটা এরকম যে আপনি f(x) এর সাথে সাম ফ্যাক্টর গুণ আপনার একটা পেনাল্টি ফাংশন অ্যাড করবে, পেনাল্টি ফাংশন করেসপন্ডিং টু h। ওকে, আচ্ছা, তো এইটা গেল ইকুয়ালিটি কনস্ট্যান্ট। ইনইকুয়ালিটি কনস্ট্যান্টের ক্ষেত্রে কি করব? ইনইকুয়ালিটি কনস্ট্যান্টের ক্ষেত্রে যেটা করব, ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট কি বলে? ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট এই জিনিসটা বলে g(x) ≤ 0। এটার মানে কি? আচ্ছা, আগে h(x) নন জিরো হইলেই খারাপ ছিল, 0 ছাড়া সব কিছুই খারাপ, যে পজিটিভ হইলেও খারাপ, নেগেটিভ হইলেও খারাপ। এখন g(x) শুধু পজিটিভ হইলে খারাপ, নেগেটিভ হইলে খারাপ না। তাইলে এখন আমরা ধরেন, তাইলে আমাদের পেনাল্টিটাও এমনভাবে ডিজাইন করতে হবে যে g(x) নেগেটিভ হইলে পেনাল্টি দিবে না, পজিটিভ হইলে শুধু পেনাল্টি দিবে। তো এইটার একটা একটা অপশন হইতে পারে এইটা, যে পেনাল্টি ফাংশন করেসপন্ডিং টু g হইতে পারে এরকম ম্যাক্স 0, g। ডাজ দিস মেক সেন্স? এটা কেন একটা কেন এইটার করেসপন্ডিং একটা পেনাল্টি ফাংশন তৈরি মানে হইতে পারে? দেখেন, যদি g নেগেটিভ হয়, ধরলাম এটা -3, তাহলে ম্যাক্সিমাম অফ 0, কত? 0। তার মানে -3 জন্য কোনো পেনাল্টি দিবে না। বুঝতে পারতেছেন যে g নেগেটিভ হইলে কখনো পেনাল্টি দিবে না। আর যদি g পজিটিভ হয়, ধরলাম 2, 0 আর 2 এর মধ্যে বড় কোনটা? 2, তাহলে সে 2 রিটার্ন করবে। ওকে, তো হ্যাঁ, দিস কুড বি এ পেনাল্টি করেসপন্ডিং টু ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট। অথবা আপনি এটার উপরে আবার স্কোয়ারও দিতে পারেন, ঠিক আছে?
সেটা হইতে পারে। তো এইভাবে পেনাল্টি ফাংশন, ইনইকুয়ালিটি কনস্ট্যান্টের জন্য এরকম পেনাল্টি ফাংশন ডিজাইন করা যেতে পারে। ওকে, আচ্ছা। এবং এই অ্যাপ্রোচের একটা সুবিধা হইল, ধরেন আপনার এক্সট্রা প্যারামিটার ইন্ট্রোডিউস করা লাগে নাই। যেমন আমার ওই ল্যাগ্রেঞ্জিয়ান ধরে অপটিমাইজেশন চালাইতে গেলে আমার ওই তো আপনার ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারগুলোকে এক্সট্রা প্যারামিটার হিসাবে কাউন্ট করা লাগতো, যতগুলো কনস্ট্যান্ট আছে ততগুলো এক্সট্রা প্যারামিটার লাগতো, প্যারামিটার বলতে এক্সট্রা ভ্যারিয়েবল লাগতো ততগুলো। কিন্তু এখানে কোনো এক্সট্রা ভ্যারিয়েবল লাগতেছে না, জাস্ট এক্সের উপরেই মিনিমাইজেশন চলতেছে। ঠিক আছে? সো হ্যাঁ, দিস ইজ বেসিক্যালি ইয়োর পেনাল্টি মেথড। তো এই পেনাল্টি মেথড, আমি তো ধরেন কোয়াড্রেটিক পেনাল্টি দেখাইলাম। আমি যে পেনাল্টিগুলো দেখাইছি এগুলো কোয়াড্রেটিক পেনাল্টি ছিল। কিন্তু যেটা বললাম যে পেনাল্টি আরও অনেক ধরনের হইতে পারে, অনেক এক্সোটিক পেনাল্টি হইতে পারে, যেটা হয়তো আরও বেটার পারফরমেন্স দিবে। আচ্ছা, এখন এই পেনাল্টি মেথডেও একটা সমস্যা অ্যারাইজ করতে পারে। ঠিক আছে? সমস্যাটা হইল যে এই পেনাল্টি মেথডটাও আপনার ইনফিজিবল পয়েন্ট তৈরি করতে পারে। অর্থাৎ ওই ল্যাগ্রেঞ্জিয়ান ধরে অপটিমাইজেশনের সময় যেটা বলতেছিলাম, যে ধরেন আপনি এক্স্যাক্ট মিনিমাতে না পৌঁছাইলে, যদি মিনিমার কাছাকাছি আসতে থাকেন, হয়তো কাছাকাছি পয়েন্টগুলো মানে এক্স্যাক্ট মিনিমাম পয়েন্ট ছাড়া আশেপাশের পয়েন্টগুলো ইনফিজিবল হইতে পারে। ইনফিজিবল মানে এমন পয়েন্ট যেটা এই কনস্ট্যান্টগুলোকে ভায়োলেট করে। আচ্ছা, আপনাকে একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল দিই তাইলে। আচ্ছা, ধরলাম কনসিডার দিস প্রবলেম। minimize x such that x greater or equal to 5. ওকে, আচ্ছা, এই প্রবলেম মিনিমাম দেখেই বলে দিতে পারবো। বলেন এই প্রবলেম মিনিমাম কত? রাইট, ঠিক আছে। মানে এক্সকে 5 বা 5 বড় হবে, আর এক্সকে মিনিমাইজ করতেছি, তো মিনিমাম ভ্যালু 5 হবে। আচ্ছা, এখন আমরা এটাকে এই পেনাল্টি মেথড দিয়ে সলভ করার চেষ্টা করি। তো তাইলে আমার মডিফাইড অবজেক্টিভটা হবে এইটা, এক্স প্লাস রো টাইমস ম্যাক্স অফ 0,5 মাইনাস এক্স স্কোয়ার। কী করতে বুঝছেন? এটাকে বেসিক্যালি 5 মাইনাস এক্স লেসার ইকুয়াল টু 0 বলা যায়। ওকে, তারপরে আপনার এই ফর্মেটে লিখছি। আচ্ছা, এখন এটাকে যদি মিনিমাইজ করি তাহলে কি পাবো? ধরেন ওকে, 5 মাইনাস এক্সের গ্রাফ, 5 মাইনাস এক্স স্কোয়ার, এটার গ্রাফ দেখতে কেমন? ম্যাক্সিমাম অফ 0,5 মাইনাস এক্স, 5 মাইনাস এক্স, ওকে, রাইট। আচ্ছা, তাইলে এটা মিনিমাম পয়েন্ট হইল এই পয়েন্টটা, which is x equals to 5. x equals to 5 এ তো আবার
ওকে, আচ্ছা এইটার মিনিমাম বাইর করতে হবে। এটার মিনিমাম কত, এটা ডেরিভেটিভ বাইর করে, এটা ডেরিভেটিভ কত, এটা ডেরিভেটিভ হইল 1 প্লাস রো টাইমস 2 ইন্টু 5 মাইনাস এক্স টাইমস মাইনাস 1। অবস্থা মিনিমাম, আচ্ছা এটা আনকনস্ট্রেন্ট, এটা মিনিমাম কি লিখছে, ওকে, এবং এটা সমান সমান 0 সেট করি। 0 সেট করলে এক্স এর ভ্যালু কত আসে, এক্স এর ভ্যালু আসে 1 ইকুয়ালস টু 2 রো 5 মাইনাস এক্স, তাইলে 5 মাইনাস এক্স ইকুয়ালস টু 1/2 রো, এক্স ইকুয়ালস টু 5 মাইনাস 1/2 রো। আচ্ছা আমি বইয়ের এক্সাম্পলটাই দিতেছি, বুঝছেন কি করছি, বুঝেন নাই মনে হয়। আচ্ছা আমি এই ফাংশনের মিনিমাম ভ্যালু ক্যালকুলেট করতে চাচ্ছি, ওকে। আচ্ছা তো মিনিমাম ভ্যালু ক্যালকুলেট করে কেমনে, ফাংশন ডেরিভেটিভ বাইর করে, ডেরিভেটিভ বাইর করে 0 সেট করে। আচ্ছা তো এটা ডেরিভেটিভ এক্স এর ডেরিভেটিভ 1, আর এটা ডেরিভেটিভ নিচ্ছি হইল 5 মাইনাস, এটাকে বেসিক্যালি আমি 5 মাইনাস এক্স স্কোয়ার এইভাবেই ধরতেছি, অর্থাৎ আমি এই ব্রাঞ্চের ডেরিভেটিভটাই ধরতেছি আর কি, ওকে। অথবা এইভাবেও চিন্তা করতে পারেন যে, আচ্ছা চিন্তা করার দরকার নেই, ওকে। তো 5 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে হইলো 2 ইন্টু 5 মাইনাস এক্স, আর 5 মাইনাস এক্সের 5 মাইনাস এক্সের ডেরিভেটিভ হলো -1। তারপরে সলভ করলে এক্সের ভ্যালু আসে এইটা, এক্স ইকুয়ালস টু 5 মাইনাস 1/2 রো। এখন একটা জিনিস খেয়াল করেন যে তাইলে ফর এ স্পেসিফিক রো আপনি সলিউশন পাবেন, মানে এটার উপরে যদি গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালান এবং গ্রেডিয়েন্ট ডিসেন্ট যদি এক্স্যাক্ট, সরি এইটার উপরে যদি গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালান, গ্রেডিয়েন্ট ডিসেন্ট যদি এক্স্যাক্ট মিনিমাতে এসেই থেমে যায়, তাহলে সলিউশন পাবেন এইটা। এই পয়েন্টটা কি ফিজিবল? বলতে পারবেন ফিজিবল নাকি না? কেন না জানেন না? তাহলে না বলেন কেন? ওকে আচ্ছা ধরেন আমার এই ফ্যাক্টরটাকে তো পজিটিভ ধরবো, রাইট? দিস ইজ এ পজিটিভ নাম্বার হবে ডেফিনেটলি, মানে পেনাল্টি তো আমি নেগেটিভ পেনাল্টি দিতে চাইবো না, নেগেটিভ পেনাল্টি দেওয়া মানে তো বেসিক্যালি রিওয়ার্ড করা, তো আমি তো রিওয়ার্ড করতে চাই না, আমি পেনাল্টি দিতে চাই, তো এইটা একটা পজিটিভ নাম্বার হবে। তো এটা যদি পজিটিভ নাম্বার হয় তাইলে 1/2 রো এটা একটা পজিটিভ নাম্বার হবে না? 5 মাইনাস একটা পজিটিভ নাম্বার, 5 এর চেয়ে ছোটো হবে না? এই কন্ডিশনটা কি বলে, এক্সকে 5 এর চেয়ে বড় হইতে হবে। তার মানে বুঝতে পারতেছেন যে এই সংখ্যাটা একটা ইনফিজিবল নাম্বার। এখন এইটা ঠিক যে আমি যদি পেনাল্টি বাড়াইতে থাকি, ধরেন রো ইনক্রিজ করতে থাকি, তাহলে 1/রো ডিক্রিজ করতে থাকবে, এই সংখ্যাটা 5 এর কাছাকাছি আসতে থাকবে, এবং ধরেন রো টেন্ডস টু ইনফিনিটি লিমিটে হয়তো 5 এর কাছাকাছি 5 হয়ে যাবে। কিন্তু এক্স্যাক্টলি 5 কখন হবে? রো ইকুয়ালস টু ইনফিনিটিতে। রো যতক্ষণ পর্যন্ত ফাইনাইট থাকবে ততক্ষণ পর্যন্ত যদিও এটা 5 এর কাছাকাছি থাকবে, কিন্তু ইনফিজিবল রিজনে 5 এর কাছাকাছি থাকবে, ফিজিবল রিজনে 5 এর কাছাকাছি থাকবে না। মানে যদি এমন হইতো যে 5 প্লাস 1/2 রো সলিউশন চলে আসলো, তাইলে এই সলিউশনটা ফিজিবল হইতো, ঠিক আছে, ফিজিবল হইতো এবং 5 এর কাছাকাছি আসতেছে। কিন্তু এখন এই সলিউশনটা 5 এর কাছাকাছি আসতেছে কিন্তু ইনফিজিবল। তো আমি যদি ইটারেটিভ অ্যালগরিদম চালাই এবং আমাকে তো ধরেন আমি হয়তো ইনফিনিটি পর্যন্ত চালাতে পারবো না, আমাকে একটা ফাইনাইট স্টেপে এসে থেমে যাইতে হবে, রাইট? তো থামবো যেই পয়েন্টে, ওই পয়েন্টটা তো ডেফিনেটলি ইনফিজিবলই হবে, ফিজিবল হবে না। তো আমার কনস্ট্যান্ট যদি ধরেন হার্ড কনস্ট্যান্ট থাকে, যে কনস্ট্যান্টটা কখনোই ভায়োলেট করা যাবে না, যেমন ধরলাম ওয়েট গ্রেটার ইকুয়াল 0, ওই যে এয়ারপ্লেনের যে কন্ডিশনটা ছিল, তো নেগেটিভ ওয়েটে এসে আমি থামছি, তাইলে তো ওই সলিউশন তো আমি রিয়েল লাইফে কাজে লাগাতে পারবো না, ঠিক আছে? তো পেনাল্টি মেথডে এই রকম সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, মানে ওই যে ইনফিজিবিলিটির যে প্রবলেমটা, ওই প্রবলেমটা আসলে
পেনাল্টি মেথডেও আমরা অ্যাড্রেস করতে পারি নাই। তো অনেক সময় যেটা হয় যে আমরা হয়তো পেনাল্টির সাথে আরও কিছু এক্সট্রা টুম যোগ করে দিই, ধরলাম এইটার সাথে হয়তো একটা এপসাইলন যোগ করে তারপর স্কোয়ার করতেছি, ঠিক আছে, যাতে এইটাকে মানে আমি আরও ফিজিবল রিজনে ঢুকাই আনতে পারি, ঠিক আছে। ওই এপসাইলন যোগ করে যখন আমরা অপটিমাইজেশন চালাই তখন হয়তো দেখা যায় এটা মাইনাস থেকে প্লাস হয়ে যায় বা ফিজিবল রিজনে হয়তো ঢুকে যায়, এরকম কিছু হ্যাক ট্যাক মানুষজন করে। কিন্তু পেনাল্টি মেথডে এই ব্যাপারটা আছে যে মানে কনস্ট্যান্ট ভায়োলেট হয়ে যেতে পারে আপনি মানে ডিউ টু দ্য নেচার অফ দ্য প্রবলেম, ঠিক আছে। গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালানোর পরে যেই পয়েন্টটা এসে থামবে এখানে কনস্ট্যান্ট ভায়োলেট হয়ে যেতে পারে। তো এটারও কিছু হ্যাক আছে, হ্যাকটা করে আর কি এটা হয়তো মানুষজন অ্যাড্রেস করার চেষ্টা করে, ঠিক আছে। ওকে, তো দিস ইজ এ মেথড, পেনাল্টি মেথড, এবং এটা বেশি ধরেন সিম্পল একটা মেথড আপনার এই কনস্ট্যান্ট অপটিমাইজেশন চালানোর জন্য। আচ্ছা, নেক্সট মেথড, আচ্ছা নেক্সট মেথড হইল ইন্টেরিয়র পয়েন্ট মেথড। ওকে, আচ্ছা, ইন্টেরিয়র পয়েন্ট মেথড কি জিনিস? আচ্ছা, এই মেথডে যেটা করা হয় সেটা হইল অপটিমাইজেশন ফিজিবল রিজনের মধ্যেই চালানো হয়, ঠিক আছে। আপনি সব সময় ফিজিবল রিজনের মধ্যে থাকবেন। যেমন পেনাল্টি মেথডে আপনি বেসিক্যালি সব মিনিমাইজেশন চালানো হয় ওভারঅল এক্স। ওকে, ইন্টেরিয়র পয়েন্ট মেথডটা এমনভাবে ডিজাইন করা হয় যে আপনি সব সময় ফিজিবল রিজনের মধ্যেই থাকবেন। তো যেই জায়গায় এসেই থামেন ওই জায়গাটা সবসময় ফিজিবল হবে, ঠিক আছে। আচ্ছা, তো ইন্টেরিয়র পয়েন্ট মেথড সাধারণত ইনইকুয়ালিটি কনস্ট্যান্টের জন্য ইউজ করে। ওকে, এখানে একটা পেনাল্টি দেয়, কিন্তু পেনাল্টির নেচারটা এরকম যে পেনাল্টিটা আপনার ফিজিবল রিজনের বাউন্ডারিতে ইনফাইনাইট হয়ে যায়। ওকে, হোয়াট ডু আই মিন বাই দ্যাট? অর্থাৎ পেনাল্টিটা কাইন্ড অফ এরকম হবে, ধরলাম আমার ফিজিবল রিজন হইল, অর্থাৎ এই ইনইকুয়ালিটিটা ধরলাম এরকম এক্স লেসার ইকুয়াল টু 5, তাহলে আমার পেনাল্টি ফাংশনটা হবে এরকম, দিস ইজ মাই পেনাল্টি ফাংশন, এটা হইল 5, অর্থাৎ মানে যত 5-এর কাছাকাছি যেতে থাকবে পেনাল্টি ইনফিনিটির কাছাকাছি যেতে থাকবে, ঠিক আছে। তো কখনো আপনার পয়েন্টটা ইনফিনিটি ক্রস করে বাইরে বের হতে পারবে না, ঠিক আছে। বেসিক্যালি আইডিয়া এটাই, মানে পেনাল্টিটা এমনভাবে সিলেক্ট করা যাতে আপনার যে ধরেন এইটা আপনার ফিজিবল রিজন, ঠিক আছে, দিস ইজ ইয়োর ফিজিবল রিজন, এই ফিজিবল রিজনের বাউন্ডারির কাছে ধরেন দেয়ালের মতো, ঠিক আছে, এরকম মানে এমন পেনাল্টিটা এমন যে এটা ইনফিনিটির দিকে যাইতে থাকে, তো পয়েন্ট কখনো এটাকে ভেদ করে আর কি বাইরে যেতে পারে না, তো রিজনের ভিতরেই থাকতে হয়, ঠিক আছে। আচ্ছা, এই ধরনের ফাংশনকে বলে ব্যারিয়ার ফাংশন। ব্যারিয়ার
ওকে, তো একটা ব্যারিয়ার ফাংশন হওয়ার ক্রাইটেরিয়া আছে কিছু। আচ্ছা, আমরা সাধারণত চাই যে ব্যারিয়ার ফাংশনটা যাতে হয় আপনার কন্টিনিউয়াস হয়, ডিফারেন্সিয়েবল হয়। ডেফিনেটলি আমরা হয়তো কোনো গ্রেডিয়েন্ট বেসড অ্যালগরিদমই চালাবো, তাইলে আমার ডেরিভেটিভ নিতে পারতে হবে। আমরা এরকম ব্যারিয়ার ফাংশন চাই। আরেকটা চাই যেটা বললাম যে কনস্ট্যান্ট বাউন্ডারির কাছে এটা ইনফিনিটির দিকে চলে যাবে, এরকম হবে। আর কোনো ক্যারেক্টারিস্টিক্স আছে? ও আর পজিটিভ হবে ডেফিনেটলি, মানে নেগেটিভ হইলে তো যেটা বললাম যে আমরা তো পেনাল্টি দিব না, আমরা তো করব, মানে রিওয়ার্ড করা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এক্সাম্পল অফ এ ব্যারিয়ার ফাংশন। ধরেন এমন কোনো ফাংশন কি জানেন যেটার গ্রাফ দেখতে এরকম হয়? হ্যাঁ, আচ্ছা, এটা কাছাকাছি গ্রাফের ফাংশন আছে, সেটা হইল f of x equals to 1/x। এটা গ্রাফ দেখতে কেমন জানেন? এটা গ্রাফ হইল দেখতে এইরকম। ওকে, তো এইটারও এই ইনফিনিটির দিকে যাওয়ার আছে, যদিও এখানে একটা ইস্যু আছে যে এটা ডাইরেকশনটা অপোজিট। তো আমাকে একটা কাজ করতে হবে, মাইনাস এক্স দিতে হবে। তো মাইনাস এক্স দিলে তাহলে -1/x এর গ্রাফটা হইল এরকম হবে। ওকে, এখন যদি 1/x ইউজ করার কিছু ইস্যুস আছে, ইস্যুস বলবো। আচ্ছা, আরও কিছু ব্যাপার আছে, আরও কিছু ফাংশন চিন্তা করা যেতে পারে, যেমন log x এর গ্রাফ দেখতে কেমন জানেন? f of x equals to log x। কি বললেন? হ্যাঁ, ভুলে গেছেন? আচ্ছা, ওকে, log x এর গ্রাফ দেখতে হইল এইরকম। ওকে, তো এইখানে এরকম বেন্ড আছে একটা, কিন্তু উল্টা দিকে আছে। তো এই log x একটু মাসাজ করে তারপর এরকম বানাতে হবে। কি ট্রান্সফরমেশন করলে এরকম হইতে পারে বলতে পারবেন? আচ্ছা, প্রথমে হইল এমনি ঘুরাইতে হবে, রাইট? তো এক্স অ্যাক্সিস বরাবর ফ্লিপ করে কেমনে? হ্যাঁ, তো আমার f of x equals to log x যদি হয়, তাহলে আমার এখানে একটা মাইনাস দিতে হবে। এখানে মাইনাস দিলে তাইলে গ্রাফটা এরকম হয়ে যাবে। ওকে, আরেকটা ফ্লিপ করতে হবে, সেটা হইল এই ডাইরেকশনে। এই ডাইরেকশনে ফ্লিপ কেমনে করবো? ভিতরে মাইনাস দিতে হবে, মানে এখানে বাইরে মাইনাস দেওয়া মানে বেসিক্যালি ওয়াইয়ের উপর মাইনাস দেওয়া, আর ভিতরে মাইনাস দেওয়া মানে এক্সের উপর মাইনাস দেওয়া। ওকে, তো এক্সের উপর মাইনাস দিলে এটা আসবে। ওকে, যদি এখানে একটা ইস্যু তৈরি হয়ে গেছে যে এখানে আবার এই জায়গায় একটা নেগেটিভ পোর্শন চলে আসছে, অর্থাৎ এই জায়গায় আমাদের টেকনিক্যালি এটা পেনাল্টি না, রিওয়ার্ড হয়ে গেছে আর কি। তো আমাদের হয়তো ট্রাঙ্কেট করা লাগবে যে আমরা এই পয়েন্টের বাইরে কোনো পেনাল্টি দিব না, অর্থাৎ গ্রাফটা এই জায়গা থেকে শুরু করতে হবে। এই পয়েন্টটা কি জানেন? মানে লগের ভ্যালু 0 হয় কখন? এটা তো পারা উচিত। লগ এক্স এর ভ্যালু 0 কখন হয়? বলেন, বলা লাগবে। হ্যাঁ, রাইট, রাইট, এক্স ইকুয়াল টু 1 এ লগ 1 হলো 0। তো তাইলে
এই পয়েন্টটা আর কি -1 হবে। ওকে, তো আই গেস তখন আমাদের হ্যাঁ -1 পরে পেনাল্টি দেওয়া শুরু করবো, আর -1 আগে কিছু করবো না, এরকম হয়তো কোনো একটা কন্ডিশন বসানো লাগবে। ঠিক আছে, এইটাই তো। তো ইন্টেরিয়র পয়েন্ট মেথড ইজ বেসিক্যালি পেনাল্টি মেথড, যেখানে পেনাল্টি হইলো আমার একটা ব্যারিয়ার ফাংশন হবে। ওকে, তো ধরলাম আমার যদি কন্ডিশন হয় এরকম যে মিনিমাইজ f of x such that x less or equal to 5, তো এটার জন্য যেটা করব যে আমি আগে এটারে ওই ফরম্যাটে লিখবো x - 5 less or equal to 0, তারপর একটা মডিফাইড কস্ট ফাংশন বানাবো। আমার মডিফাইড কস্ট ফাংশনটা হবে এইটা f of x প্লাস ব্যারিয়ার ফাংশন। এখন ডিপেন্ড করে আপনি ব্যারিয়ার ফাংশন কোনটা ইউজ করেন। আমি ধরলাম ওইটা ইউজ করলাম, মাইনাস লগ অফ মাইনাস x - 5। ওকে, আচ্ছা আমি এখানে একটা কন্ডিশনও বসাইতে পারি যে আমি এখানে x - 5 না দিয়ে এটাও দিতে পারি, ম্যাক্সিমাম অফ -1, x - 5। ম্যাক্সিমাম -1, x - 5 দিলে কি হবে, মানে -1 এর চেয়ে ছোটো যে সংখ্যাগুলো আছে ওইগুলোর জন্য, অথবা আমি মাইনাসের ভিতরে ঢুকাই দিতে পারি, এই মাইনাস নিয়ে কুচাকুচি না করে এটাও করতে পারি, তাইলে আমার একটা টার্ম কম লাগবে। তো x যদি আচ্ছা মাইনাস আবার ভিতরে ঢুকালে তো মিন নেওয়া লাগে, ও গড। আচ্ছা এখানে আবার মিনিমাম, আচ্ছা থাক থাক, আমি মানে এটা করতে গেলে আপনার মাথার ঘুরে যাবে, মানে সাইন চেঞ্জ করলে সাইন ভিতরে ঢুকাইলে ম্যাক্সিমাম আর কি মিনিমাম হয়ে যায়, তো এখানে কিছু আমার ক্যাচাল করা লাগবে, থাক এত না করি। x - 5। ওকে, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ তো এইটা যদি -1 এর চেয়ে ছোটো হয়ে যায় তাহলে এটা -1 ট্রাঙ্কেট করে দিবে, -1 ট্রাঙ্কেট করে দিলে তারপরে এখানে একটা মাইনাস আছে, ওই -1টা +1 হয়ে যাবে, log of 1 0 হয়ে যাবে, তখন আর কোনো পেনাল্টি দিবে না। মানে এটা হইলো আমার ওই নেগেটিভ পোর্শনটাকে যাতে করতে পারি, যাতে ক্যান্সেল আউট করতে পারি, সেটার জন্য। ঠিক আছে, যদি 1/x এর জন্য এরকম কোনো সমস্যা হয় না। আচ্ছা, আর যদি আমি ধরেন ওই 1/x ফরম্যাটের বানাইতে ইউজ করতে চাই, তাইলে দিব হইল আমার ব্যারিয়ার ফাংশনটা কি ছিল, ব্যারিয়ার ফাংশনটা ছিল এটা -1/x, রাইট, এই ফরম্যাটে ছিল। তো আমাকে এখন x এর জায়গা হইলো এই কন্ডিশনটা বসাইতে হবে, অর্থাৎ এখানে বসাইতে হবে x - 5। ওকে, তো এই তো x যদি নেগেটিভ হয় তাইলে সরি x নেগেটিভ না, হ্যাঁ x - 5 যদি নেগেটিভ হয় তাহলে এটা পজিটিভ হবে, তাহলে একটা পজিটিভ পেনাল্টি দিবে। আর এটা যত x যত 5-এর কাছাকাছি আসতে থাকবে তত এটা 0-এর কাছাকাছি যাইতে থাকবে, আর এটা তত বড় হইতে থাকবে। হ্যাঁ ঠিক আছে, ওকে। এখন আচ্ছা এই এক্সাম্পলটা থেকেই দেখি যে আপনার f of x equals to f না দে p, পেনাল্টি ফাংশন ইকুয়ালস টু 1/-x, এটা গ্রাফ দেখছিলাম এইরকম।
ওকে, আচ্ছা এখন স্টার্টিং পয়েন্টটা কেমনে সিলেক্ট করব? ধরেন স্টার্টিং পয়েন্ট যদি এখানে সিলেক্ট করি, অর্থাৎ এই সাইডে সিলেক্ট করি, ফিজিবল রিজন তো এই দিকে, রাইট? যদি এই দিকে সিলেক্ট করি তাহলে ঠিক আছে, এটা হয়তো 0 দিকে। আমাদের অবশ্য ওই কাজটাও আবার করা লাগবে, যে ওই যে রো টেন্স টু ইনফিনিটি নেওয়া লাগবে, মানে এটা একবার চালাইলে হবে না। আমি রো 10 থেকে শুরু করব, তারপরে 20, 30, 50, 100, 1000, 10,000 এবার আস্তে আস্তে বাড়তে থাকবো, তাইলে আর কি আমি এক্স্যাক্ট ইয়েতে অ্যাপ্রোচ করব। এখন ধরেন আমি যদি আমার ইনিশিয়াল পয়েন্টটা যদি এই জায়গায় থাকে তাইলে কি হবে? তাইলে তো গ্যাঞ্জাম হয়ে যাবে, রাইট? কারণ ব্যারিয়ার ফাংশনটা ওই সাইডে তো আপনার একটা রিওয়ার্ড ফাংশন হয়ে গেছে, রাইট? মানে এইটা পেনাল্টি দেয়, অর্থাৎ কস্ট এখানে পজিটিভ, আর এই সাইডে তো এইটা নেগেটিভ আউটপুট দিবে, অর্থাৎ রিওয়ার্ড করবে, রাইট? তো এটা একটা অসুবিধা হয়ে যাবে। অর্থাৎ আপনার ইন্টেরিয়র পয়েন্ট মেথডে যেটা করা লাগে সেটা হইল ফিজিবল স্টার্ট করা লাগে। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা ফিজিবল পয়েন্টে স্টার্ট করতে হবে। মানে আপনি যদি এই জায়গায় শুরু করেন, আপনার পয়েন্টটা কখনোই গ্রেডিয়েন্ট ডিসেন্ট করে ওই দিকে যাইতে পারবে না, কারণ এই দিকে তো ইনফিনিটি আছে, এদিকে তো দেয়াল আছে, ঠিক আছে? কিন্তু এই জায়গায় শুরু করলে তো আবার কখনো এই সাইডের জীবনেও আসতে পারবে না। ওকে, তো এইটা একটা সমস্যা, যদি এটা 1/x একটা প্যাথোলজি। কিন্তু ইন জেনারেল সব ব্যারিয়ার ফাংশনের জন্য লগের জন্য তো আসলে ওই সাইডে ইভ্যালুয়েটই করতে পারবেন না, তো এটা আরও ওই সমস্যাটা হয়তো লগে নাই, কারণ লগে ওই পয়েন্টেই আপনার ব্যারিয়ার ফাংশন এক্সিস্টই করে না ইন সাম সেন্স, ঠিক আছে? তো ইন্টেরিয়র পয়েন্ট মেথডে সবসময় যেটা করা লাগে যে ফিজিবল স্টার্ট করা লাগে। যদিও ইনফিজিবল স্টার্ট মেথডও আছে কিছু, ওইগুলো আরেকটু হয়তো একটু টেকনিক্যাল, আমি এটাও তো ডিটেলসও জানি না। হ্যাঁ, ফিজিবল স্টার্ট করা লাগে, অর্থাৎ আপনি একটা ফিজিবল পয়েন্টে শুরু করবেন, ফিজিবল পয়েন্টে শুরু করে তারপরে আর কি ব্যারিয়ার মেথডটা চালাবেন। এখন যদি ফিজিবল পয়েন্ট না জানেন তাহলে কি হবে? ওকে, অর্থাৎ এমন একটা ডিজাইন পয়েন্টে শুরু করা লাগবে যেটা কনস্ট্যান্টগুলো স্যাটিসফাই করে। তো কনস্ট্যান্টগুলো স্যাটিসফাই করে এরকম ডিজাইন পয়েন্ট বাইর করবেন কেমনে? আচ্ছা, তো ওইটা বাইর করার জন্য আবার ইন্টারমিডিয়েট পয়েন্ট মেথড চালানো লাগবে, ঠিক আছে? মানে মেথড চালাই বাইর করা যায় যে আপনার একটা ইনিশিয়ালাইজেশন বা ফেজ 1, একটা ফেজ 1 মেথড চালানো লাগবে। আচ্ছা, ফেজ 1 মেথডটা কি? সেটা হইল, মানে ওই মেথডটা হইলো একটা ফিজিবল পয়েন্ট খোঁজার জন্য, ওই মেথডটা সলিউশন বাইর করার জন্য না। কোনো একটা ফিজিবল পয়েন্ট পাইলে হয়েছে, ওই ফিজিবল পয়েন্টটা ভালো খারাপ যাই কিছুই হোক সমস্যা নেই, খালি একটা ফিজিবল পয়েন্ট বাইর করবেন, তারপরে বাইর করার পরে ওই পয়েন্টটা নিয়ে আপনার অ্যাকচুয়াল মেথডে বসাবেন, তারপরে ওই মেথডটা চালাবেন। আচ্ছা, আপনি কনস্ট্যান্টগুলোর মধ্যে বসায় তারপর চেক করবেন। আচ্ছা, তো ফিজিবল পয়েন্ট বাইর করে কেমনে? ধরলাম আমার মানে ফিজিবিলিটি চেক করা তো ধরেন রিলেটিভলি সহজই, আপনার ফিজিবল পয়েন্ট বাইর করা একটু টাফ হইতে পারে, কিন্তু চেক করা সহজ। আপনার ইকুয়েশন তো আছে, ইকুয়েশনের মধ্যে এক্সের ভ্যালু বসে দিবেন, যদি নেগেটিভ আসে তার মানে ফিজিবল, যদি পজিটিভ আসে তার মানে ফিজিবল না। ওকে, আচ্ছা, তো আপনাকে এই ইয়াটা সলভ করা লাগবে, মিনিমাইজ এস সাচ দ্যাট জি অফ এক্স লেস অর ইকুয়াল এস। এইটার উপর মানে ধরেন আপনি কোনো একটা এক্স বসাইছেন, আপনি জানেন না, আপনি এমন এক্স খুঁজে বাইর করতে পারতেছেন না যেটার জন্য জি নেগেটিভ হয়। কোনো একটা এক্স পাইছেন মানে যে নেগেটিভ হয়, আপনি ধরেন আপনি কোনো একটা এক্স বসাইছেন যে এক্সের জন্য জি অফ এক্সের ভ্যালু আসছে 5, মানে নেগেটিভ আসে না, পজিটিভ আসছে, ঠিক আছে? আচ্ছা, তো তাইলে আপনি এই অপটিমাইজেশনটা ওই এক্সের ওই ভ্যালু দিয়ে চালাতে পারেন, যেখানে এস এর ইনিশিয়াল ভ্যালু হবে। আচ্ছা, আমি হয়তো
ইয়া দিলে ভালো হয়, ধরলাম কি দিব, আচ্ছা ঠিক আছে, মিনিমাইজ এস সাচ দ্যাট, আচ্ছা আমার অরিজিনাল প্রবলেমটা ধরলেন এরকম, মানে যদিও খুবই সহজ প্রবলেম, আমি জাস্ট ইলাস্ট্রেশনের জন্য বলতেছি। মিনিমাইজ এফ অফ এক্স সিঙ্গেল ভ্যারিয়েবলে চিন্তা করেন, সাচ দ্যাট এক্স লেসার ইকুয়াল টু 0। তো এইটার জন্য একটা ফিজিবল পয়েন্ট বের করা তো সহজ। আপনি ধরেন এক্স ইকুয়াল টু -1 নিলেন, -1 ফিজিবল, ঠিক আছে, শেষ। কিন্তু ধরেন এটা অনেক হাই ডাইমেনশনে আছে, আমরা খুঁজে পাইতেছি না এরকম কিছু একটা। আপনি ধরেন এক্স ইকুয়াল টু 5 বসাইছেন, এক্স ইকুয়াল টু 5 তো ডেফিনেটলি ফিজিবল না, রাইট? তো আপনি একটা অক্সিলারি প্রবলেম সলভ করবেন, এই যে ইনিশিয়ালাইজেশন প্রবলেম। ইনিশিয়ালাইজেশন প্রবলেমটা হবে এরকম, মিনিমাইজ এস সাচ দ্যাট এক্স লেসার ইকুয়াল এস। এখানে এখানে এসও একটা ভ্যারিয়েবল, এস এ ফাংশন নেই এখানে, এসও একটা ভ্যারিয়েবল। মানে আপনি চিন্তা করতে পারেন এই ফাংশনটা বেসিক্যালি এই কাজ করতেছে যে, আচ্ছা এখানে মিনিমাইজ করতে হবে এক্স এর উপরও এস এর উপরও, আর ইনিশিয়াল পয়েন্ট ধরবেন, এইটার ইনিশিয়াল পয়েন্ট কি জানতেন, এক্স ইকুয়াল টু 5 ছিল এটার ইনিশিয়াল পয়েন্ট, রাইট? আর এটার জন্য ইনিশিয়াল পয়েন্ট হবে ধরেন এক্স ইকুয়াল টু 5, এস ইকুয়াল টু 10, কথার কথা। এই পয়েন্টটা তো এই প্রবলেমের একটা ফিজিবল সেট, মানে ফিজিবল পয়েন্ট, রাইট? এটা কি বুঝতেছেন যে এক্স ইকুয়াল টু 5, এস ইকুয়াল টু 10 এটা একটা ফিজিবল পয়েন্ট, কারণ 5 তো ডেফিনেটলি 10 এর চেয়ে কম, ঠিক আছে? তো এই প্রবলেমটা বেসিক্যালি যেটা করতেছে সেটা হইল এস আর এক্স দুইটাই কমানোর চেষ্টা করতেছে যাতে আপনার এক্স লেসার ইকুয়াল টু এস হয়, ওকে? তো এইটার উপর যদি আপনি ইন্টেরিয়র পয়েন্ট মেথড চালান, তাইলে আপনি কতক্ষণ চালাবেন, ততক্ষণ পর্যন্ত চালাবেন যতক্ষণ পর্যন্ত এস নেগেটিভ না হয়। কারণ ইন্টেরিয়র পয়েন্ট মেথড তো ধরেন, মানে আমার তো উদ্দেশ্য এটা না যে এই প্রবলেম মিনিমাম বাইর করা, যদিও মিনিমাইজেশন হিসাবে লিখছি, উদ্দেশ্য এটা না যে মিনিমামটা বাইর করা, উদ্দেশ্য শুধু ততটুকু পর্যন্তই যাওয়া যেখানে এক্স এর একটা ফিজিবল পয়েন্ট পাবো। তো যেখানে এস এর ভ্যালু নেগেটিভ হয়ে যাবে, ধরেন আপনি এই প্রবলেমের উপর গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাইতে ইটারেশন চালাইতেছেন, দেখলেন যে এক পয়েন্টে এস এর ভ্যালু -1 হয়ে গেছে। তার মানে কি, আপনি এমন একটা এক্স পাইছেন যেখানে জি অফ এক্স এর ভ্যালু -1 এর চেয়ে ছোটো। তো জি অফ এক্স এর ভ্যালু যদি -1 এর চেয়ে ছোটো হয়, ডেফিনেটলি 0-তে তো ছোটো হবে, শেষ। ওই পয়েন্টটাতে তাহলে ফিজিবল, মানে ওই পয়েন্টটা এই প্রবলেমের জন্য ফিজিবল। বুঝতে পারছেন ইনিশিয়ালাইজেশন মেথডটা? এটাই মানে এই প্রবলেমটা বেসিক্যালি আপনার এস আর এক্স দুইটা একসাথে টিউন করা শুরু করে, টিউন করতে 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 ধরেন এসকে নেগেটিভ বানানোর চেষ্টা করে বেসিক্যালি, ঠিক আছে? তো যেই পয়েন্টে এসে নেগেটিভ হয়ে যায়, ওই পয়েন্টে এসে আমরা থামাই দিয়ে বলি যে আমরা এখন অরিজিনাল প্রবলেমে একটা ফিজিবল পয়েন্ট পাই গেছি। তারপরে অরিজিনাল প্রবলেমে আমরা ইন্টেরিয়র পয়েন্ট মেথড চালাই, ওকে? এই তো ও আচ্ছা, এখানে আরেকটা, আচ্ছা এখানে একটা ইস্যু আছে। আচ্ছা ইস্যুটা হইল, আচ্ছা ইন্টার পয়েন্ট মেথডে একটা স্টেপ করা লাগে। আমি একটা জিনিস একটু ভুল বলছি, সেটা হইল আচ্ছা, আমি ইন্টেরিয়র পয়েন্টে পেনাল্টি ফাংশনটা ডিফাইন করছিলাম এমনে যে এফ অফ এক্স প্লাস রো টাইমস আমার যে ব্যারিয়ার ফাংশন এক্স, রাইট? তারপরে বলছিলাম যে রো ইনক্রিজ করতে হবে। আচ্ছা এখানে ইন্টেরিয়র পয়েন্ট মেথডে আসলে রো ইনক্রিজ করতে হবে না, ডিক্রিজ করতে হবে। কারণটা বলি, ধরেন আমার ব্যারিয়ার ফাংশনটা হইলে এইরকম, রাইট? আচ্ছা আমি যদি ট্রু ব্যারিয়ার বানাইতাম তাইলে কেমন হইতো? আচ্ছা ট্রু ব্যারিয়ার মানে, আচ্ছা এই ব্যারিয়ার ফাংশন বানানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হইল, ধরেন এই অ্যাক্সিসে হইল আমার জি আছে,
নেগেটিভ জিতে যাতে পেনাল্টি না দেয়, আর পজিটিভ জিতে যাতে ইনফিনিটি পেনাল্টি দেয়, ঠিক আছে, সেটা ছিল উদ্দেশ্য। এখন তাইলে আমার সবচেয়ে আইডিয়াল ব্যারিয়ার ফাংশন কী হওয়ার কথা? আইডিয়াল ব্যারিয়ার ফাংশন তো আসলে এইটা হওয়ার কথা না? মানে টেকনিক্যালি আমার তো নেগেটিভ জি এর জন্য কোনো পেনাল্টি থাকার কথা না, শুধু পজিটিভ জি এর জন্যই পেনাল্টি থাকার কথা। আচ্ছা, কিন্তু এইখানে তো নেগেটিভ জি এর জন্য কিছু কিছু পেনাল্টি আছে। তো ধরলাম আমার অ্যাকচুয়াল অপটিমাম সলিউশন এই জায়গায়, কিন্তু এই জায়গার পেনাল্টি তো বিশাল, এত বিশাল, এমনও মানে পেনাল্টিটা এতই বড় যে এটা হয়তো এফ অফ এক্সকে ওভারকাম করে ফেলতে পারে। মানে আমার হয়তো গ্রেডিয়েন্ট বেসড অ্যালগোরিদমটা ধরেন একটু পর্যন্ত হয়তো যাইতেই পারবে না, এরকমও হইতে পারে, ঠিক আছে, মানে বাউন্ডারি এত কাছাকাছি হয়তো যাইতে পারবে না। তো আমার যেটা করা লাগবে সেটা হইল বেসিক্যালি রোটা এমনভাবে টিউন করা লাগবে যাতে আমার ব্যারিয়ারটা আরও শার্প হইতে থাকে, অর্থাৎ ধরেন ব্যারিয়ারটা যাতে আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকতে থাকে, রোটা এমনভাবে টিউন করতে হবে, নাইলে সে ভিতরের পয়েন্টগুলো অ্যাক্সেস করতে পারবে না। এই জায়গায় পেনাল্টি এত বেশি থাকবে যে ভিতরের পয়েন্টগুলো অ্যাক্সেস করতে পারবে না। তো সেই কারণে রো আসলে ডিক্রিজ করা লাগে, ইনক্রিজ করা লাগে না। ওকে, তো ডিক্রিজ করলে এখন আপনার এরকম মনে হইতে পারে যে স্যার ডিক্রিজ করলে তো পেনাল্টি কমে যাবে, ঠিক আছে, তাইলে কেমনে কি? এখন আমাদের অরিজিনাল পেনাল্টি মেথডে আমরা কোন পোর্শনটাকে পেনালাইজ করতাম? আমার ফিজিবল রিজনের বাইরের যে পোর্শন সেটাকে পেনালাইজ করতাম, রাইট? যেমন আমরা বলছিলাম হইল কথার কথা এইচ অফ এক্স স্কোয়ার। তো পেনাল্টিটা আসতো কখন? যখন এইচ অফ এক্স নন জিরো হইতো, ধরেন পজিটিভ হইতো বা নেগেটিভ হইতো, তখন পেনাল্টিটা আসতো। এখন বাই দ্য ভার্চু অফ দিস ফাংশন এইটা তো আসলে ফিজিবল রিজনের বাইরে ইনফিনিটি পেনাল্টি দিবে অটোমেটিক। আপনি রোজ এইটাই সেট করেন না কেন, ইনফিনিটি পেনাল্টি দিবে, ঠিক আছে? বুঝতে পারতেছেন? ডাজ দিস মেক সেন্স? রাইট, ঠিক আছে। তো তাইলে মানে আমরা যদি রো কমাইও তাও ইনফিজিবল রিজনের পেনাল্টিটা আসলে ইনফিনিটি থেকে যাবে, সেটা সমস্যা না। আমাদের রো কমানোর উদ্দেশ্য আসলে ইনফিজিবল রিজনের পেনাল্টি কমানো না, বরং ফিজিবল রিজনের পেনাল্টিটা কমানো, ঠিক আছে? যে রো কমাইলে যেটা হবে যে ফিজিবল রিজনে আগে যেখানে বড় বড় পেনাল্টি ছিল সেই জায়গার পেনাল্টিগুলো কমে আসবে, কিন্তু ফাংশনটা যেহেতু আমার বাউন্ডারির কাছে ইনফিনিটি দিকে যায়, রো আমি যেটাই সেট করি না কেন আমি ওই এনাফ এই দিকে গেলে ইনফিনিটির দিকেই চলে যাব। সেন্স মেক করতেছে? আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ, এইটা ইন্টারিয়র পয়েন্টের একটা ব্যাপার যে এখানে এই স্কেলিং ফ্যাক্টরটা ডিক্রিজ করা লাগে, ইনক্রিজ করা লাগে না। তো অনেক সময় মানুষজন এটাকে এমনি লিখে, মানে পেনাল্টি মেথডে রো দিয়ে লেখে আর ইন্টেরিয়র পয়েন্ট মেথডে 1/ρ দিয়ে লেখে। ওকে, তো দুই জায়গায় রো ইনক্রিজ করব, আর পেনাল্টি মেথডে রো বাড়াইলে তো বাড়ে, আর এখানে রো বাড়াইলে 1/ρ কমে। ওকে, তবে এটা তখনই কাজ করবে অ্যাজ আই সেড ইফ অ্যান্ড অনলি ব্যারিয়ার ফাংশনটার এই ক্রুশিয়াল প্রপার্টিটা থাকা লাগবে যে আপনার পি ব্যারিয়ার টেন্ডস টু ইনফিনিটি অ্যাজ, আচ্ছা এখানে হয়তো আমার এক্স দেওয়া উচিত না, জি অফ এক্স দেওয়া উচিত, অ্যাজ জি টেন্ডস টু 0, মানে আমার ফিজিবল রিজনের যত বাউন্ডারির কাছাকাছি যেতে থাকবে পি কে ইনফিনিটির দিকে যেতে হবে, তাইলেই এই সব প্রপার্টি কাজ করবে। ওকে, তো এগুলোর কিছু নাম আছে, ধরেন ইনভার্স ফাংশন দিয়ে ব্যারিয়ার বানাইলে এবার ইনভার্স ব্যারিয়ার বলে, লগারিদমিক ফাংশন দিয়ে ব্যারিয়ার বানাইলে লগারিদমিক ব্যারিয়ার বলে, এটসেট্রা। ওকে,
তো রিক্যাপ কী কী করলাম। আজকের ক্লাসের উদ্দেশ্য ছিল যে আমাদের কনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেম সলভ করার কিছু টেকনিক দেখা। আমরা আগের যে কন্ডিশনগুলো পাইছিলাম ওই কন্ডিশনগুলো হলো অপটিমালিটি কন্ডিশন, এটা হলো চেক করার কন্ডিশন, কিন্তু ওই কন্ডিশনগুলো ব্যবহার করে যে সবসময় এক্স্যাক্টলি সলভ করা যায় বা সলিউশনটা খুঁজে বের করা যায় সেটা অনেক সময় যায় না। ঠিক আছে, আচ্ছা। তো সলভ করার টেকনিক কি? তো সলভ করার টেকনিক আমরা বেসিক্যালি আমাদের আগের ডেভেলপ টেকনিকগুলোকে ইম্পোর্ট করার চেষ্টা করছি। যে আমরা হয়তো কোনো একটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাইতে চাই, কোনোভাবে গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাই হয়তো আমার অপটিমাল পয়েন্টটা বাইর করতে চাই। আচ্ছা, তো এইটা করার একটা সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে হইলো আমাদের যে ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনের উপর গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালানো। কারণ ল্যাগ্রাঞ্জিয়ান ফাংশনের যেই স্টেশনারি পয়েন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট ওইটাই তো আমাদের অরিজিনাল অপটিমাইজেশন প্রবলেমের মিনিমাম পয়েন্ট। ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট ল্যাগ্রাঞ্জিয়ানের উপর গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালানোর কিছু অসুবিধা আছে। একটা হইল যে সেটা যদি এক্স্যাক্ট মিনিমাতে আইসে না আটকায় তাইলে আমার যে পয়েন্টটা এসে আটকাবে ওই পয়েন্টটা ইনফিজিবল হইতে পারে, ফিজিবল না হইতে পারে। আচ্ছা, আরও কিছু সমস্যা আছে যে ওইখানে ল্যাগ্রাঞ্জিয়ানে প্যারামিটার বেশি থাকে। ঠিক আছে, তো সেইটা একটা ইস্যু যে আরও হায়ার ডাইমেনশনাল অপটিমাইজেশন চালানো লাগবে। আর আরেকটা ইস্যু সেইটা হইল যে সাধারণত আপনার যে অপটিমাল পয়েন্টটা ওইটা ল্যাগ্রাঞ্জিয়ানের একটা স্যাডেল পয়েন্ট হয়, অর্থাৎ ওই পয়েন্টটা এক্সের রিসপেক্টে মিনিমাম হয় কিন্তু ল্যামডা মিউ মাল্টিপ্লায়ারগুলোর রিসপেক্টে ম্যাক্সিমাম হয়। এটা কেন হয় সেটা আপনাকে বলি নাই, এটা একটু বিশ্বাস করে নিতে হবে আর কি আপাতত। ওকে, তো এই সব কিছুর কারণে আমরা ডাইরেক্ট ল্যাগ্রাঞ্জিয়ানের উপর গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাই না, আমরা অন্য একটা মডিফাইড ফাংশনের উপর গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাই। তো মডিফিকেশনের দুইটা টেকনিক আপনাকে বললাম, একটা হইল পেনাল্টি মেথড, একটা হলো ইন্টেরিয়র পয়েন্ট মেথড। পেনাল্টি মেথডটা হইল আমরা ইনফিজিবল রিজনে একটা পেনাল্টি অ্যাড করি। ঠিক আছে, কোনো একটা পেনাল্টি ফাংশন অ্যাড করি, তারপরে এফ অফ এক্স প্লাস রো টাইমস সেই পেনাল্টি ফাংশন, এইটার উপর তারপর অপটিমাইজেশন চালাই। ঠিক আছে, আর অপটিমাইজেশন চালানোর টেকনিকটা হইল ফর এ ফিক্সড রো একটা মিনিমাম পয়েন্ট বাইর করি, তারপর পরের ইটারেশনে রো আবার বাড়াই, তারপর আবার মিনিমাম বাইর করি, তারপর রো আবার বাড়াই, আবার মিনিমাম বাইর করি। তো আইডিয়ালি ইনফিজিবল রিজনে পেনাল্টিটা ইনফিনিট হয়ে যায়। ঠিক আছে, মানে পেনাল্টি ফাংশনটা বাই ডিফল্ট ইনফিজিবল রিজনে ইনফিনিটি না, কিন্তু আমি যখন রো টেন্স টু ইনফিনিটি লিমিট নিব তখন এটা ইনফিনিটি হয়ে যাবে। তো আইডিয়ালি আমরা অ্যাকচুয়াল যে মিনিমামটা পাওয়ার কথা সেটাই পাবো। ঠিক আছে, তারপরে দেখলাম যে এটার আরও কিছু ইস্যুস থাকতে পারে। সেটা হলো কিছু কিছু ক্ষেত্রে এইটা যেই সলিউশনটা দিবে আমাদের সেইটা তাও ইনফিজিবল সলিউশন হইতে পারে। ঠিক আছে, সেটা হয়তো রো টেন্স টু ইনফিনিটি লিমিটেই ফিজিবল হবে, বাকি তার আগে ইনফিজিবলই থাকবে। তো এই ইনফিজিবিলিটি এই প্রবলেমটা দূর করার জন্য তারপরে আমরা ইন্টেরিয়র পয়েন্ট মেথডের কথা বলছি। ইন্টেরিয়র পয়েন্ট মেথডটা কি? ইন্টেরিয়র পয়েন্ট মেথডটা হইল এমন একটা মেথড সাচ দ্যাট এটা থ্রু আউট দ্য অপটিমাইজেশন প্রসেস আপনার ফিজিবল রিজনের ভিতরেই থাকবে, মানে ফিজিবল রিজনের ইন্টেরিয়রে থাকবে, এই কারণে এটাকে ইন্টেরিয়র পয়েন্ট মেথড বলে। ওকে, তো ইন্টেরিয়র পয়েন্ট মেথডটা বানানোর জন্য আমাদের একটা স্পেশাল টাইপ অফ পেনাল্টি ফাংশন লাগবে যেটাকে আমরা ব্যারিয়ার ফাংশন বলি। ওকে, তো এখানে একটা ক্যাভিয়াট আছে, ক্যাভিয়াটটা হইল ইন্টেরিয়র পয়েন্ট মেথড শুধু আপনার ইনইকুয়ালিটি কনস্ট্যান্টের জন্যই অ্যাড করে। ওকে, যদি ইনইকুয়ালিটি মিক্স থাকে তাইলে ইনইকুয়ালিটিটার জন্য একটা ব্যারিয়ার ফাংশন অ্যাড করে, তারপরে বাকি প্রবলেমটার উপর হয়তো একটা পেনাল্টি ফাংশন দিয়ে তারপর অন্য একটা চালায়। মানে আমি হয়তো যেটা বুঝাইতে চাইতেছি সেটা হইলো, ধরেন আমার প্রবলেমটা হইলো এরকম, মিনিমাইজ এফ অফ এক্স সাচ দ্যাট h of x equals to 0, g of x less or equal to 0. তো এই প্রবলেমটাকে আমরা ইন্টেরিয়র পয়েন্ট মেথডে কনভার্ট করবো এমনে যে মিনিমাইজ এফ অফ এক্স প্লাস 1/ρ আমার পি ব্যারিয়ার ফাংশন g of x such that h of x equals to 0. ওকে, অর্থাৎ ইনইকুয়ালিটি কনস্ট্যান্টটাকে আমরা ব্যারিয়ার দিয়ে রিপ্লেস করে দিব।
ওকে, তারপরে ইকুয়ালিটি কনস্ট্যান্টটা নিয়ে আপনি অনেক কিছুই করতে পারেন। একটা হইলো ওই যে ইকুয়ালিটির উপর একটা পেনাল্টি বসাতে পারেন, অর্থাৎ এটাকেও মুছাই দিলেন। এটাকে মুছাই দিলেন, মুছাই দিয়ে হয়তো আপনি রো প্রাইম টাইমস পেনাল্টি ফাংশন অফ এইচ এরকম একটা কিছু করতে পারেন। ওকে, তো তারপরে এটার উপর আনকনস্ট্যান্ট অপটিমাইজেশন চালাতে পারেন। আচ্ছা, এটা বলার উদ্দেশ্য হইলো যে ব্যারিয়ার ফাংশনটা আর কি ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট মাথায় রেখেই কাজ করবে, কারণ মানে ব্যারিয়ার ফাংশন ইউজ করার জন্য তো আমার একটা রিজন থাকবে যেখানে পেনাল্টি থাকবে না, রাইট? তো এইটাই এইচের ক্ষেত্রে তো এইচ তো জাস্ট মানে এই ইকুয়ালিটি কনস্ট্যান্টের ক্ষেত্রে তো পজিটিভও পেনাল্টি নেগেটিভও পেনাল্টি, ব্যারিয়ার ক্ষেত্রে খালি এক সাইডে পেনাল্টি, এক সাইডে পেনাল্টি নাই। তো ওই জিনিসটা মাথায় রেখে আর কি আমাদের ব্যারিয়ার ফাংশনটা এই কারণে খালি ইনইকুয়ালিটির জন্য সেট করি। তো ইন্টিরিয়র পয়েন্টের মেথডে যেটা করি সেটা হইলো আমরা একটা স্পেশাল টাইপ অফ পেনাল্টি ফাংশন নেই, যেটাকে ব্যারিয়ার ফাংশন বলতেছি। ব্যারিয়ার ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স এরকম হবে যে ব্যারিয়ার আপনি যত বাউন্ডারি মানে আপনার ফিজিবল রিজনের বাউন্ডারিতে যত যাইতে থাকবেন, ব্যারিয়ার ফাংশনটা ইনফিনিটির দিকে যাইতে থাকবে। ঠিক আছে, তো এইটাই। আর ইন্টিরিয়র পয়েন্টের মেথডে যেটা করি, ব্যারিয়ার ফাংশনের যে কোএফিশিয়েন্টটাকে আমরা আস্তে আস্তে কমাইতে থাকি, বাড়াই না কমাই। কমানোর কারণ কি? কারণ ব্যারিয়ার ফাংশন বাউন্ডারিতে ইনফিনিটির দিকে যায়, কিন্তু ভিতরের দিকেও এটার কিছু কিছু পেনাল্টি থেকে যায়। তো ভিতরে পেনাল্টিগুলো যাতে কমে সেইটার কারণে আমরা এই কোএফিশিয়েন্টটা কমাই। এই বুঝি নাই। হ্যাঁ আচ্ছা, মানে যদি এক্স ইকুয়াল টু 0, ওয়েল আমরা তো জি এক্স ইকুয়াল টু 0-তে শুরু করবো না, শুরু করবো আরও ভিতরের দিকে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে স্যার যদি আমার মিনিমাম পয়েন্টটা জি এক্স ইকুয়াল টু 0-তেই এক্সিস্ট করে, আচ্ছা তাইলে কি হবে? অর্থাৎ ওকে, তাইলে হ্যাঁ পাওয়া যাবে। তখন হয়তো আপনার তো আপনি যদি মানে আপনি এই 1/ρ এর ভ্যালু যত কমাইতে থাকবেন অথবা রো যত বাড়াইতে থাকবেন, তত বেসিক্যালি ব্যারিয়ারটা আরও এরকম হইতে থাকবে, রাইট? আরও ভিতরের দিকে ঢুকতে থাকবে। তো ব্যারিয়ারটার ভিতরের দিকে ঢুকলে যেটা হয় যে আমার অপটিমাইজেশন অ্যালগোরিদমটা আরও এই ভিতরের পয়েন্টগুলোও আরও এক্সপ্লোর করার সুযোগ পাবে। তো জি অফ এক্স ইকুয়াল টু 0-তেই যদি সলিউশনটা থাকে, তাহলে বেসিক্যালি যেটা হবে যে আপনার অনেক হাই রো লাগবে ওই পয়েন্টগুলো অ্যাক্সেস করার জন্য। আপনি যদি রো অনেক বাড়ায় দেন, তখন 1/ρ অনেক ছোট হবে, তো তখন আর কি বেসিক্যালি একদম বাউন্ডারি পর্যন্ত যাইতে পারবে আমার এক্সপ্লোরেশনের জন্য। আপনার প্রবলেম কি এইটা যে স্যার জি অফ এক্স ইকুয়াল টু 0-র সলিউশনটা খুঁজে পাবে নাকি? হ্যাঁ খুঁজে পাবে, তবে খুঁজে পাওয়ার জন্য আপনার রোটাকে আর কি মানে অনেক ইটারেশন চালাইতে হবে আর কি। মানে আইডিয়ালি হয়তো ইন্টেরিয়র পয়েন্ট মেথডটা আই গেস হয়তো সেই সব প্রবলেমের জন্যই ওয়েল সুটেড, যেসব প্রবলেমের জন্য সলিউশনটা হয়তো ভিতরে। ঠিক আছে, সলিউশনটা যদি বাউন্ডারিতে থাকে, বাউন্ডারি প্রবলেমগুলো খুঁজে পাবে, কিন্তু অনেক ইটারেশন পরে খুঁজে পাবে আর কি। ওকে, এইটাই। তবে সেই সব প্রবলেমের জন্য, যেসব প্রবলেমের জন্য হয়তো একদম বাউন্ডারির কাছাকাছি সলিউশনগুলো থাকবে, মোটামুটি আমরা শিওর যে বাউন্ডারির কাছাকাছি সলিউশন থাকবে, সেই সব প্রবলেমের জন্য আরেকটা ইয়ে আছে, সেটা হইল প্রাইমাল ডুয়াল মেথডস। সেটা আমরা পড়ব। এইটা কাইন্ড অফ ওই যে আচ্ছা ডুয়াল মেথডস। আচ্ছা এখানে তো প্রাইমাল প্রবলেম কী জিনিস, ডুয়াল মেথড কী জিনিস, ডুয়াল প্রবলেম কী জিনিস, এটা আপনাকে ডিফাইন করা লাগবে।
ডুয়াল ভ্যারিয়েবল হইলো মনে আছে আমি ডুয়াল ফিজিবিলিটি নামক একটা কন্ডিশন বলছিলাম, ওই যে মিউ গ্রেটার অর ইকুয়াল 0 এটাকে ডুয়াল ফিজিবিলিটি বলে, মিউগুলোকে ডুয়াল ভ্যারিয়েবল বলে। তো প্রাইমার ডুয়াল মেথডে বেসিক্যালি আপনার এক্স আর মিউ সব কিছুর উপর একসাথে অপটিমাইজেশন চালানো লাগে। কাইন্ড অফ ওই যে বলতেছিলাম যে ল্যাগ্রাঞ্জিয়ানের উপর যদি ডাইরেক্ট গ্রেডিয়েন্ট ডিসেন্ট চালাইতাম তাহলে যে কাজটা হইতো, কাইন্ড অফ সিমিলার একটা আইডিয়া, ঠিক আছে? তো এটা আমরা শিখবো। তো ওই প্রবলেমগুলোতে আর কি ধরেন আপনার ওইটাও আরেকটা মেথড, যে আপনার ব্যারিয়ার মেথড, এই ইন্টার পয়েন্ট মেথড ছাড়াও ওইটা আরেকটা মেথড। ওইগুলোতে হয়তো আমার মনে হয় যে আমি এক্স্যাক্টলি শিওর না, প্রবাবলি ওই কেসগুলো আরেকটু তাড়াতাড়ি রিচ করা যায়, যে আপনার বাউন্ডারির কাছাকাছি আরও তাড়াতাড়ি চলে যাওয়া যায়, ঠিক আছে? এইটাই। আচ্ছা, আমরা একটা প্রবলেম সলভ করি। আমি প্রবলেম কেমনে সলভ করব? প্রবলেম দেয়া লাগবে আপনাদের। Okay, this was our methods for solving constraint optimization problems. একটা এক্সাম্পল করি, এক্সাম্পল করে আপনাকে ছাড়ি। ওকে, প্রবলেম হইলো এটা, মিনিমাইজ সিম্পল প্রবলেম। এটা আসলে টেকনিক্যালি ল্যাগ্রাঞ্জিয়ান মেথড ইউজ করাও লাগে না, ডাইরেক্ট সাবস্টিটিউশন এলিমিনেশন দিয়ে করা যাবে। অর্থাৎ P1 = 1 - P2 লেখা যাবে, এটাকে এখানে লেখা যাবে, তারপরে আপনি নগদে ইয়া করতে পারেন, বাট আমরা ল্যাগ্রাঞ্জিয়ান দিয়ে সলভ করে দেখি। ওকে, তো এটা একটা প্রবলেম দিলাম। আচ্ছা, ধরেন আপনাকে এক্সট্রা কন্ডিশনই দিতে পারি, P1 ≥ 0, P2 ≥ 0। তো একটা অপশন হইতে পারে যে এই কন্ডিশনগুলোর কথা ভুলে যাবেন, ভুলে যেয়ে সলভ করবেন। সলভ করে যদি দেখেন এই কন্ডিশনগুলো স্যাটিসফাইড হয় তাহলে তো হয়েছেই। আর যদি ভুলতে না পারেন তাহলে হলো আমাকে ওই যে মডিফাইড স্ল্যাক ভ্যারিয়েবল ইউজ করে মডিফাইড ল্যাগ্রাঞ্জিয়ান বানায় তারপর আমরা করে সলভ করতে পারবেন। আচ্ছা, তো এটা সলভ করতে হবে। সলভ করার সিস্টেম কি? আমি ল্যাগ্রাঞ্জিয়ান বানাবো। আমার ল্যাগ্রাঞ্জিয়ান হইল -P1 ln P1 -P2 ln P2 প্লাস ল্যামডা P1 প্লাস P2 - 1। ওকে, আচ্ছা, তারপর ল্যাগ্রাঞ্জিয়ানকে P1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। P1 এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে আসে কি -P1 × 1/P1 minus ln P1 minus P2 × 1/P2 minus ln P2 plus lambda into 1। উফ, সরি, এটা হবে না। বুঝছেন এটা কেমনে হইল? ওকে, P2 রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি পাবো?
মাইনাস P2 1/P2 মাইনাস ln P2 প্লাস ল্যামডা। ওকে, আর ল্যামডা রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে পাবো P1 প্লাস P2 ইকুয়ালস টু 1। আচ্ছা, এখানে P1 কাটা, এখানে P2 কাটা, এটাকে 0 সেট করা লাগবে, এটাকেও 0 সেট করা লাগবে। এটাকে যদি 0 সেট করি তাহলে ইকুয়েশনটা কী আসবে? ল্যামডা ইকুয়ালস টু ln P1 প্লাস 1। ওকে, কেমনে করলাম? এখানে -1, এখানে মাইনাস ln P1 ওই সাইডে নিছি, তাহলে ln P1 প্লাস 1। আর এখানে -1, এখানে মাইনাস ln P2 ওই সাইডে নিছি। আচ্ছা, ওই সাইডে এখনও নেই। তাহলে এখান থেকে আসবে হইল ল্যামডা ইকুয়ালস টু ln P2 প্লাস 1। ওকে, আচ্ছা, এখান থেকে তাহলে লিখতে পারবো P1 সমান সমান e টু দি পাওয়ার ল্যামডা মাইনাস 1, রাইট? আচ্ছা, আর এখান থেকে লিখতে পারবো P2 সমান সমান e টু দি পাওয়ার ল্যামডা মাইনাস 1। ওকে, তাইলে P1 সমান P1 সমান P2 হইলে P1 সমান কত হবে? এবার P1 আর P2 যদি এখানে বসাই দিই তাহলে P1 সমান কত হবে? হাফ। তাহলে সলিউশন হইল P1 ইকুয়ালস টু P2 ইকুয়ালস টু হাফ। আপনি কি ডাটা কমিউনিকেশনে কোর্স করছেন? হ্যাঁ, আচ্ছা, এই যে অপটিমাইজেশন প্রবলেমটা চালালাম, এটা একটা ফেমাস অপটিমাইজেশন প্রবলেম। এই ফাংশনটা একটা নাম আছে, এটাকে বলে শ্যানন ইনফরমেশন বা শ্যানন এন্ট্রপি। ঠিক আছে, অর্থাৎ আপনার যদি ধরেন আপনার কাছে একটা সোর্স আছে যেটা একটা বিট স্ট্রিম জেনারেট করে, এটা 0 দিতে পারে উইথ প্রবাবিলিটি P1 আর 1 দিতে পারে উইথ প্রবাবিলিটি P2। তাইলে শ্যানন এন্ট্রপি, তাইলে ওই সোর্সের শ্যানন এন্ট্রপি হইল এইটা। আর P1 প্লাস P2 ইকুয়ালস টু 1 হয়ে যে প্রবাবিলিটি যোগফল যে 1 হয়, ওই কন্ডিশনটা দিছি। তো এইটা বেসিক্যালি বলে যে এমন একটা সোর্স ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইনফরমেশন জেনারেট করবে তখনই যদি 0 আর 1 দেওয়ার প্রবাবিলিটি সমান হয়। এখন এটা জাস্ট দিজ আর জাস্ট ওয়ার্ডস টু ইউ, কিন্তু হয়তো ডাটা কমিউনিকেশন করলে এগুলা আর একটু মানে হয়তো কনটেক্সটটা বুঝতে পারতেন যে আমরা যখন ধরেন আমাদের কোনো একটা ডাটা সোর্স থাকে, সেটা ধরেন আমাকে কোনো একটা চ্যানেলের মাধ্যমে কোথাও পাঠাইতে হবে। ধরো আমি বাংলাদেশে আছি, আমি আমার আমেরিকার কোনো ফ্রেন্ডের কাছে মেসেজ পাঠাবো, ঠিক আছে, কিছু ডাটা জেনারেট হবে। তো ওই ডাটাটা কত এফিশিয়েন্টলি এনকোড করলে আমার চ্যানেল দিয়ে হইল সবচেয়ে কম সংখ্যক বিট ব্যবহার করে আমি পাঠাতে পারবো। তো দ্য অপটিমাল এনকোডিং গিভস ইউ দিস কোয়ান্টিটি, মানে নাম্বার অফ বিটস পার মেসেজ হইল এই কোয়ান্টিটিটা হইল সেটা দেয়। এখন আপনারা বুঝতে পারতেছেন না। আচ্ছা, এনিওয়ে, তো এইটা বেসিক্যালি বলে যে P1 ইকুয়ালস টু P2 ইকুয়ালস টু হাফ। এটার মানে কি? এটা মানে হইলো আমার ডাটা সোর্সটার মধ্যে কোনো বায়াস নাই, মানে 0 দেওয়ার যে প্রবাবিলিটি 1 দেওয়ার সেম প্রবাবিলিটি। ধরেন যদি P1 বেশি হইতো তাহলে আমি হয়তো বলতাম যে ডাটা সোর্সটা হয়তো 0 দেওয়ার প্রবাবিলিটি বেশি, 1 দেওয়ার প্রবাবিলিটি কম, তাহলে আমি হয়তো 0-র জন্য অপটিমাইজ করার চেষ্টা করতাম। আবার যদি P2 বেশি হইতো তাহলে বুঝতাম যে 1 দেওয়ার প্রবাবিলিটি বেশি, 0 দেওয়ার প্রবাবিলিটি কম, তাহলে হয়তো আমি 1-এর জন্য অপটিমাইজ করার চেষ্টা করতাম। ঠিক আছে, যদি দুইটারই দেওয়া সমান হয়, দুইটারই প্রডিউস করার প্রবাবিলিটি সমান হয়, তাহলে বেসিক্যালি আমি কোনো একটা সিঙ্গেল বিটের জন্য অপটিমাইজ করতে পারবো না আমার চ্যানেলটাকে, দুইটার জন্যই অপটিমাইজ রাখতে হবে, হুইচ মাইট বি ভেরি ডিফিকাল্ট। তো এটা বেসিক্যালি এটাই বলে যে আপনার ডাটা সোর্সের যে ইনফরমেশন কন্টেন্ট ম্যাক্সিমাম হবে যখন দুইটা ডাটা প্রডিউস করার প্রবাবিলিটি সমান হবে। ওকে, ভেগলি দিস মিনস দ্যাট আপনি ডাটা কমিউনিকেশন কোর্সটা নিলে হয়তো আরও ডিটেলস জানতে পারবেন। এই আজকে ক্লাসে একটুকুই, কেউ আসে নাই। উফ, এই সেমিস্টারে এই কোর্সটা ডিপ্রেসড হয়ে গেছে পুরা।
আমি ফার্স্ট ক্লাসে পোলাপাইনে এত ভয় দেখাইছি, ভয় দেখানোটা ঠিক হয় নাই। ওকে, থ্যাংক ইউ। আপনাদের নেক্সট থার্সডে কুইজ নিব একটা, নেক্সট থার্সডে 8:15-তে চলে আসেন। আর আমি ডিসকর্ডে অ্যানাউন্সমেন্ট দিতে ভুলে গেলে মনে করে দিন আমারে।